বন্দে লোকতিলকং সাত্তত বার্তা বিভূষণং অমরকৃত্যুৎসরণং প্রবৃদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম। আমার জীবনোদ্ধাতা প্রিয় পরমের রাতুল রাঙা শ্রীচরণে আমার অনন্ত কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী লক্ষ্মী স্বরূপিণী বড়মার রাতুল রাঙা শ্রীপাদপদ্মে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী পিতৃদেবের শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল রাঙা শ্রীচরণে। প্রণাম জানাই আজকের সৎসঙ্গ জগতের যুব সমাজের যিনি অগ্রদূত, যিনি লক্ষ লক্ষ তরুণ সম্প্রদায়কে সামনের দিকে এগিয়ে নিয়ে ঠাকুরের পথে নিয়ে চলছেন, আমার সেই পরম পূজ্য পাদ অবিন দাদার রাতুল রাঙা শ্রীচরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। যুব সৎসঙ্গের বরেণ্য সঞ্চালক শ্রদ্ধেয় দাদা, আমার অশেষ শ্রদ্ধাভাজন দিদি, উপস্থিত দয়ালের পুত পাঞ্জাবাহী কর্মীগণ, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন ইষ্টপ্রাণ দাদারা, আমার অগণিত শ্রদ্ধাময়ী মায়েরা, আমার স্নেহের ছোট ছোট ভাই বোন, প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে প্রণাম প্রীতি ভালোবাসা এবং সকলকে আমি আনন্দিত জয়গুরু জানাই। সর্বপ্রথমেই এখানে উপস্থিত সকলে ইষ্টচ্ছল মঙ্গলময় শান্তি স্বস্তি শ্রীবৃদ্ধি আমি আমার বিভুর শ্রীচরণে প্রার্থনা করছি। যুব সম্মেলনে আজকের আমার আলোচ্য বিষয়বস্তু যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শে রাষ্ট্র এবং রাজনীতি। বিষয়টি অত্যন্ত ক্রিটিক্যাল, একটি প্রাসঙ্গিক বিষয়। এখানে উপস্থিত বিভিন্ন মানুষ, ভক্তবৃন্দরা রয়েছেন, অনুরাগীরা রয়েছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে আপনারা বিশ্বাসী হতে পারেন। কাউকে কোনো রকম ভাবে আঘাত করা এই আলোচনার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য একটাই, যুগ পুরুষোত্তম দিন দুনিয়ার মালিক যিনি প্রিয় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে ভাবনা, যার আদর্শ বিভিন্ন বিষয় প্রসঙ্গে যিনি তুলে ধরেছেন, শিক্ষা, অর্থনীতি, দর্শন, ধর্ম, সমস্ত জটিল বিষয়গুলিকে যিনি আমাদের সামনে অত্যন্ত সহজ সরলভাবে বার্তা দিতে পারেন, সেই পরম কারণিক পুরুষের তত্ত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করছি মাত্র। ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনা করবেন। আমরা যদি পিছিয়ে যাই সেই সুপ্রাচীন কালে, আমরা দেখতে পারবো সেই আদিম মানুষ, যে সমস্ত মানুষেরা তখনো পর্যন্ত পোশাক তৈরি করা শেখেনি, পশুর ছাল, গাছের পাতা, এই সমস্ত কিছুকে আশ্রয় করে তারা নিজেরা জীবনে ধীরে ধীরে বেঁচে বেড়ে উঠতে থাকলো। হিংস্র জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, দাবানলের বিভৎস ভয়াবহ রূপ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য গুহাবাসী হলো মানুষ। মানুষ বুঝলো যে আমি একা কখনো থাকতে পারি না, আমার নিজের অস্তিত্বের রক্ষার্থের জন্য আমাকে সংঘবদ্ধ হতে হবে, আমাকে গোষ্ঠীবদ্ধ হতে হবে। এইভাবে তৈরি হলো ছোট ছোট এক একটা গোষ্ঠী, ছোট ছোট এক একটা দল, আর এই দল নিয়ে কেন্দ্র করে তৈরি হলো এক একটা পরিবার, আর সেই পরিবারগুলোকে ভিত্তি করে তৈরি হচ্ছে এক একটা সমাজ, সেখান থেকে রাষ্ট্র, আর সেখান থেকে দেশ, আর সেখান থেকে পৃথিবী। আমাদের কথা তাহলে পরে এই যে রাষ্ট্র, একটা নেশন, এই রাষ্ট্র বা নেশন কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা জনসমাজ, একটা নির্দিষ্ট ভূখণ্ড, সেখানকার ঐতিহ্য, সেখানকার কৃষ্টি, সেখানকার সাহিত্য সংস্কৃতি, সাধারণ মানুষের জাতীয়তাবোধ, দেশের প্রতি একাত্মবোধ, এই চেতনাগুলোকে উন্মেষণ করে একটা গঠিত হয় একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রের মধ্যে নানান রকম বৈচিত্র্য থাকতে পারে, নানা বৈষম্য থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, স্বাতন্ত্রতা থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের মূল উদ্দেশ্যই হচ্ছে জনগণের অভাবকে পরিপূরণ করা, জনগণের চাহিদাকে পরিপূরণ করা, তাদের শান্তি শৃঙ্খলা প্রদান করা, শান্তি স্বস্তি শ্রীবৃদ্ধির দিকে নজর দেওয়া। তাই তো অতুল প্রসাদ সেন বলছেন
আমাদের ভারতবর্ষের মতোই আর্য ভারতবর্ষ, যেখানে নানান ভাষা, নানান ধর্ম, নানান জাতি বর্ণের মানুষ একসঙ্গে আমরা বসবাস করি। যুগ যুগ ধরে পাঠান, মোগল, শক, হুন কত জাতিরাই ভারতবর্ষে এসেছেন, তারা অকাতরে শাসন করেছেন, অত্যাচার করেছেন, ধীরে ধীরে ভারতবর্ষকে ভালোবেসেছেন, ভারতীয়দের সাথে বিলীন হয়ে গেছেন। তাই অতুল প্রসাদ সেন বলছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই দেশাত্মবোধ বা জাতির প্রতি গৌরব, এই জাতির প্রতি গৌরব থেকে আমাদের মধ্যে এমন একটা ভাবের সৃষ্টি হয়, যে ভাব থেকে সৃষ্টি হয় একটা উগ্র জাতীয়তাবোধ। দেশাত্মবোধ জিনিসটা থাকা ভালো, আমি দেশকে ভালোবাসি, আমি এই দেশের নাগরিক, কিন্তু উগ্র দেশাত্মবোধ এটা কিন্তু হানিকারক। আমি কখনো আমার নিজের দেশকে ভালোবাসি বলে আমি আমার প্রতিবেশী রাষ্ট্রকে, প্রতিবেশী দেশকে আমি কখনো হীনার চোখে, হীনমন্যতার চোখে আমি দেখতে পারি না। কারণ শ্রী শ্রী ঠাকুর বলছেন এই প্রসঙ্গে সত্যানুসরণে, তুমি ঠিক ঠিক জেনো, তুমি তোমার নিজের দেশ, তোমার নিজ পরিবারের, দেশের এবং দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য তুমি দায়ী। অর্থাৎ এই যে রাষ্ট্র বা দেশের কথা, যাকে পরিচালনা করছে কোনো একটা গণতান্ত্রিক একটা সরকার, একটা শাসনতান্ত্রিক একটা পরিকাঠামো, তাহলে পরে সেই সরকারের কর্তব্য কি হবে, তার রেসপন্সিবিলিটি কি? শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে তিনি বলছেন যে দুষ্টের দমন করা, শিষ্টের পালন করা, এই হলো একটি সরকারের প্রধান আশু কর্তব্য। আইন শৃঙ্খলা রক্ষা করা, প্রত্যেকটা মানুষের অভাব এবং তার চাহিদাকে পরিপূরণ করা, মোদ্দা কথা লোক কল্যাণ করাই একটা রাষ্ট্র, একটা দেশ, সেখানকার সাংবিধানিক সরকারের একটি অন্যতম প্রধান কিন্তু ইস্যু। অর্থাৎ এই যে পলিটিক্স নিয়ে আজকের এই আলোচ্য বিষয়, তাহলে পলিটিক্স কি? হোয়াট ইজ পলিটিক্স? পলিটিক্স ইজ ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, দ্যাট ইজ পলিটিক্স। মানুষকে বাদ দিয়ে কখনো পলিটিক্স হতে পারে না। আর এই দেশ বা মানুষকে, সমস্ত দেশের মানুষরা এমন একজন কাঙ্ক্ষিত মানুষের প্রয়োজন, যে কাঙ্ক্ষিত মানুষকে অনুসরণ করে নিজের জীবনে বাঁচা বাড়ার পথে অগ্রসর হবে, মঙ্গলের পথে অগ্রসর হবেন, সেই হচ্ছেন নেতা। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো, নেতা কেমন হবে? যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে তিনি এই প্রসঙ্গে বলছেন, যে আগে ঝাঁপ দিয়েছে, যে আগে পথ দেখিয়েছে সেই নেতা, নতুবা কথায় কি নেতা হওয়া যায়? আগে অন্যের জন্য যথাসর্বস্ব ঢেলে দাও, দশের পায়ে মাথা বিক্রয় করো, আর কারো দোষ বলে দোষ দেখা ভুলে যাও, সেবায় আত্মহারা হও, তবে তুমি নেতা, তবে তুমি দেশের হৃদয়, তবে তুমি দেশের রাজা। নতুবা ওই সব কথায় কথায় কিছু হয় না। শ্রী শ্রী ঠাকুর অনুশ্রুতি গ্রন্থের রাষ্ট্র অধ্যায় এই প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে বলছেন, মানুষকে যে সইতে না রে, যে জন তাদের বয় না, লাখ মরুলি ঝাকুক না সে, নেতা তারে কয় না। অর্থাৎ নেতা হতে গেলে পরে আমাদেরকে সেমন্তর হতে হবে, আমরা যাতে সেই লোকপালি হয়ে উঠি, মানুষের আবেগ, তার দরদ, তার চাহিদা, তার কথাগুলোকে যাতে ধৈর্যের সঙ্গে আমরা শুনি। এবার ইতিহাসের পাতা যদি আমরা একটুখানি উল্টানোর চেষ্টা করি, আমরা পিছিয়ে যাই, আমরা ইতিহাসের পাতায় এমন অনেক উগ্র এক নায়কত্ববাদী শাসকের আমরা সন্ধান পাই। আপনারা জানেন সেই বিষয় সম্পর্কে। 1789 সালে যখন ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়, ষোড়শ লুই যখন পতন হয়, যখন ফ্রান্সের একটা বিভীষিকাময় পরিস্থিতি, কিরকম ভাবে রাজ শাসন পরিচালনা হবে, তখন জেকোবিন দলের নেতা রোবস্পিয়ার তিনি আবির্ভূত হয়েছিলেন, যাকে বিশ্বাস করে ফ্রান্সের মানুষ ফ্রান্সের সেই রাজসভায় তাকে বসিয়েছিল, তার দায় দায়িত্ব পালন করার জন্য রাজা হিসেবে বরণ করে নিয়েছিল। কিন্তু রোবস্পিয়ার কি করলো? রোবস্পিয়ার শাসন প্রতিষ্ঠা করার নামে সন্ত্রাসের শাসন প্রতিষ্ঠা করেছিল। শুনলে পরে গা শিউরে ওঠে। মাত্র 1 বছরের শাসনকালে তিনি 50,000 মানুষকে গিলোটিন যন্ত্রে হত্যা করেছিলেন। 3 লক্ষের ওপর বেশি মানুষকে বিনা বিচারে বন্দী করে রেখেছিলেন।
বহু মানুষকে জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। আমরা চলে যাই সেই জার্মানির সেই হিটলার, ইতালির সেই মুসোলিনি, যাদের এক নায়কত্ববাদী শাসন, এই যে দুষ্ট মানুষের শাসন কিন্তু টিকে থাকেনি, তাদের অস্তিত্ব বিপন্ন হয়েছে। শুধু তাই নয়, তারা তো নিজেরা মরেছেই, সেই রাষ্ট্রকেও পর্যন্ত ক্ষয় করেছে। সেই প্রসঙ্গে শ্রী ঠাকুর অনুশ্রুতি গ্রন্থে রাষ্ট্র অধ্যায় বাণী দিয়ে বলছেন, রাজশক্তি হাতে পেয়েও সতের পীড়ক যারাই হয়, দেশকে মারে নিজেও মরে, রাষ্ট্রে আনে তারাই ক্ষয়, এমন তর। তাহলে আমার প্রশ্ন যে তাহলে রাষ্ট্র একজন নেতা কেমন দরকার? শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো, রাষ্ট্রের নেতা তাহলে পরে কেমন হবেন? শ্রী ঠাকুর বলছেন, যদি নেতা হতে চাও তাহলে নেতৃত্বের অহংকার ত্যাগ করো, আপনার গুণগান ছেড়ে দাও, পরের হিতে যথাসর্বস্ব পণ করো, আর যা মঙ্গল ও সত্য নিজে তাই আগে করে দেখাও, আর সকলকে প্রেমের সহিত তুমি সেটা করতে বলো, দেখবে হাজার হাজার লোক তোমায় অনুসরণ করবে। এই প্রসঙ্গে শ্রী ঠাকুর বাণী দিয়ে বলছেন যে মানুষের প্রীত করে দীপ্তি পান যিনি, এই দুনিয়ায় তিনিই রাজা, তোমার রাজাও তিনি। তাহলে পরে তিনি রাজা সম্পর্কে আমাদেরকে বললেন। এবার আমরা চলে আসি আমাদের এই ভারতবর্ষ, যার 130 কোটি সন্তান, আমার এই ভারত মাতা তিল তিল করে সন্তানদেরকে বেড়ে তুলেছেন। আর আমরা এই পূর্ণ তীর্থে ভারত মাতার চরণ বন্দনা করতে গিয়ে আমার যুগ পুরুষোত্তম পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আর্য ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবিনী। এই যে ভারতবর্ষ নামের ব্যাখ্যা দিতে গিয়ে শ্রী ঠাকুর বলছেন, যে সন্তান বা প্রজাগণের মধ্যে দায়িত্ব কর্তব্য পালনীয় যা কিছু পরিপূর্ণভাবে বিদ্যমান, সেই সন্তানই হচ্ছেন ভারত মাতার সন্তান। যে ভার বা দায়িত্ব গ্রহণ করতে পারে সেটাই হচ্ছে ভরত, আর সেখানকার যারা সন্তান সেটাই হচ্ছে সেখান থেকে এসছে ভারত, অর্থাৎ ভার বা দায়িত্ব বহন করা। আলোচনা প্রসঙ্গে শ্রী ঠাকুর বলার চেষ্টা করেছেন এই ভারতবর্ষ সম্পর্কে যে ইন্ডিয়া ইজ কি টু দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ভারতবর্ষ হচ্ছে হলো জগতের চাবিকাঠি। আগে ভারতকে বলতো দেবভূমি, ভারতের প্রত্যেকটা মানুষকে বলতো অ্যাঞ্জেল, দেব জাতি, তোমরা হচ্ছ তাই। আমার পরম দয়ালের কত আশা, তার কত প্রত্যয়, তার কত ভালোবাসা, কত নির্ভরতা আমাদের প্রতি, যে শ্রী ঠাকুর একদিন আলোচনা প্রসঙ্গে বলছেন যে যাবার আগে আমাকে একটু সুখ করে দেখতে যেতে চাই। আমি দেখতে যেতে চাই ভারতের ঘরে ঘরে আবার নারায়ণ জন্মেছে, ভারতের 33 কোটি লোক আবার দেবতা হয়ে উঠেছে, আর সারা দুনিয়া তাদের দেখে শিক্ষা লাভ করছে, তাদের শ্রদ্ধা করে বর্তে যাচ্ছে। তাহলে এত বড় চাওয়া, এত বড় পাওয়া, এত বড় প্রত্যয়, এত বড় আশা পরম দয়াল শ্রী ঠাকুর আমাদের উপর রাখছেন। তাহলে আমরা পারি না শ্রী ঠাকুরের এই আদর্শকে, তার এই বলা কথাগুলোকে, তার প্রত্যেকটা বিধিবিধান এবং বাণীগুলোকে মানুষের কাছে কাছে পৌঁছে দিতে? আমরা পারি না? এই পারার জন্যই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ঐশী প্রেরণায় আমার পরম পূজ্যপাদ অবিন দাদা তৈরি করলেন এই ডিপি ওয়ার্কের কর্মসূচি। আমরা পৌঁছতে পারি সেই সমস্ত মানুষের কাছে যারা এখনো পর্যন্ত শ্রী ঠাকুরকে গ্রহণ করে এখনো পর্যন্ত অতল অন্ধকারের গভীরে পড়ে রয়েছেন। এখনো পর্যন্ত যে সমস্ত মানুষরা শ্রী ঠাকুরের এই ভাবাদর্শকে এখনো গ্রহণ করেনি, সেই মানুষগুলোর কাছে আমাদেরকে পৌঁছতে হবে। আর এই পৌঁছানোর মধ্যে দিয়ে আমরা পাবো একজন আদর্শবান শিক্ষক, একজন আদর্শবান চিকিৎসক, একজন আদর্শবান একজন পুলিশ অফিসার, একজন সৎ ব্যবসায়ী, একজন সঠিককারের একজন সৎ মা। আর যে সমস্ত মানুষগুলো এই বর্তমান সমাজ আর সভ্যতার কাণ্ডারি হয়ে উঠবে, সমাজটাকে পাল্টাবে, পরিবারগুলো সুন্দর হবে, তবেই না রাষ্ট্র জাগবে, তবেই দেশ জাগবে, না হলে পরে দেশ জাগবে না। আর এরকম পরিস্থিতি যখন তৈরি হবে, তখন এই সমস্ত মানুষ যখন আমরা এক কাট্টা হতে পারবো, আমাদের প্রত্যেকের কেন্দ্রবিন্দুতে যখন শ্রী ঠাকুর থাকবেন, তাকে প্রতিষ্ঠা করাই যখন আমার জীবনের লক্ষ্য হবে। একজন ডাক্তার তিনি ভাবছেন আমি আমার সেবা করার মধ্যে দিয়ে আমি ঠাকুরের হতে চাইবো।
একজন উকিল ভাবছেন আমি সঠিক ন্যায় বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করব, এর মধ্য দিয়ে আমার ঠাকুর খুশি হবে। একজন শিক্ষক ভাববেন যে আমি আদর্শবান শিক্ষকতার মধ্যে দিয়ে আমি সমাজের হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে শিক্ষাকে পৌঁছে দেব। এই রকম করার মধ্যে দিয়ে একজন মা ভাববে আমি সঠিক আদর্শ মায়ের মধ্যে দিয়ে আমার সন্তান সন্ততিকে গড়ে তুলব।